বিবস্ত্র নারীর আর্তনাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করল মানুষ। চরিত্রহীন আখ্যায়িত করে এলাকার মাতব্বরদের উস্কানিতে প্রমীলা বাহিনীর সংঘবদ্ধ হামলার ফলে মানসিক এবং শারীরিকভাবে গুরুতর অসুস্থ এক মহিলা। প্রকাশ্য রাস্তায় বিবস্ত্র করে মহিলাকে বেধড়ক প্রহার করে এলাকার অন্যান্য মহিলারা। কেটে দেওয়া হয় মহিলার চুল। অসহায় মহিলার প্রাণ রক্ষার ভিক্ষা শুনেও তথাকথিত সভ্য সমাজের কোনো ধ্বজাধারী মহিলাকে রক্ষা করতে এগিয়ে আসেনি। তবে নারীর সম্মান প্রথের ধুলায় মিশিয়ে দেওয়ার সেই চিত্র নিজেদের মোবাইলের ক্যামেরা বন্দী করতে ভুল করেনি উপস্থিত অনেকেই। এ যেন আগরতলা টাটা কালীবাড়ির ঘটনার পুনরাবৃত্তি। আবার কলঙ্কিত হলো রাজ্য। এবার ঘটনা লংথরাই ভ্যালি মহকুমায়। গুরুতর অসুস্থ সেই মহিলাকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। গোটা বিশ্ব দেখেছে কিভাবে আরজিকর কাণ্ডের সুবিচার দাবিতে চিকিৎসকরা রাস্তায় নেমে এসেছে। রাত দখল করেছে নারীরা। রাত দখলের সেই প্রতিবাদ রাজ্যেও দেখেছি আমরা। আর এমনই এক রাতে নারীরাই একজন নারীকে রাস্তায় প্রকাশ্যে বিবস্ত্র করে রাজ্যকে আরো একবার কলঙ্কিত করল। ঘটনার পর নীরব ভূমিকায় থাকা পুলিশ প্রশাসন নিউজ ভ্যানগার্ডের খবর পরিবেশনের পর 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বুধবার। তবে এখন অবধি নীরব মহিলা মোর্চা, নীরব নারী সমিতি, নীরব শাসক বিরোধী সব দলের মহিলা সংগঠন এবং নীরব মহিলা কমিশন। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সাধারণ মানুষের কাঁধে তুলে দেওয়া হয়েছে কিনা তা আমাদের জানা নেই। কেউ কোনো অপরাধ করলে সাধারণ মানুষই তার বিচার করে শাস্তি দিতে পারে কিনা তাও আমাদের জানা নেই। তবে সাধারণ মানুষ বিভিন্ন অপরাধে অভিযুক্তদের গণপিটুনি থেকে শুরু করে একজন মহিলাকে রাস্তায় বিবস্ত্র করে মারধর করার দায়িত্ব কেন এবং কিভাবে নিজ হাতে তুলে নিচ্ছে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। প্রায় প্রতিনিয়ত যখন ধর্ষণ ও শ্লীলতাহানি সহ নারীদের উপর সংগঠিত অপরাধের অভিযোগ উঠে আসছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, রাজ্যে নারীরা আজ কতটা নিরাপদ? কে দেবে নিরাপত্তা? কে এই দায়িত্ব কে নেবে? যাদের ওপর অপরাধ হয়েছে তারা কি সুবিচার পাবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। লংথরাই ভ্যালি মহকুমার ঘটনা সহ রাজ্যে নারীদের ওপর সংগঠিত অপরাধের সঠিক বিচার কিভাবে সম্ভব সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। নমস্কার। স্বাগত দিদি আপনাকে। আপনার সাথে অবশ্যই আমরা আলোচনা করব, কিন্তু দর্শক বন্ধুরা, শুরুতেই আজ আমরা আমাদের লংথরাই ভ্যালি প্রতিনিধি রূপম দাসের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ঘটনার এই মুহূর্তে কি খবর রয়েছে রূপমের কাছে তা জানার চেষ্টা করব। আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই সম্পূর্ণ ঘটনার বিবরণ যিনি লংথরাই ভ্যালি থেকে রিপোর্ট করেছেন উনি আমাদের লংথরাই ভ্যালির সংবাদ প্রতিনিধি রূপম দাস। আমরা চেষ্টা করছি রূপমের সাথে কথা বলার, কিন্তু তার আগে বর্ণালী গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে, আমরা অবশ্যই যোগাযোগ করতে পারলে কথা বলবো। দিদি, এই যে লংথরাই ভ্যালির যে ঘটনা শুনেছেন নিশ্চয়ই আপনিও, হ্যাঁ, এখন সেই ঘটনা কতটা কলঙ্কিত করলো রাজ্যকে বলে আপনার মনে হয়? দেখুন, যে ঘটনাটি লংথরাই ভ্যালিতে ঘটেছে সেটা সত্যি সাধারণ জনগণ শুধু নয়, বুদ্ধিজীবী সহ রাজ্যের সর্বত্র একটা এমন একটা দিক, এমন একটা কলঙ্কিত দিন আমি বলবো, যে এই রাত্র আমাদের মহিলা থেকে পুরুষ অর্থাৎ সমাজের সমস্ত অংশের মানুষের জন্য একটা কলঙ্কিত রাত আমি বলবো। এই কারণে যে এই ধরনের একজন নারীকে কলঙ্কিত অপবাদ দিয়ে কোনো ব্যক্তি বা ব্যক্তি মহল কিন্তু এই সিদ্ধান্ত কখনোই নিতে পারে না যে একজন মহিলা কলঙ্কিত কিনা। এবং সেটা এইখানে শেষ নয়, তারা যে পর্যায়ে এই পুরো ঘটনাটিকে সংগঠিত করেছে
সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং ঠিক দিদি, আমি একটু আপনাকে আটকাচ্ছি এখানে। আমাদের সঙ্গে রূপম জুড়ে গেছে, আমাদের প্রতিনিধি লংতরাই ভ্যালির প্রতিনিধি রূপম দাস। প্রথম থেকে রূপম রিপোর্টিং করছে আমাদের এই ঘটনার। ঠিক ঘটনাটা কি হয়েছিল আমাদের দর্শক বন্ধুদের আরো একবার আমরা শোনাতে চাইবো। এবং রূপম রয়েছে। রূপম, শুনতে পাচ্ছ তুমি আমাকে? রূপম, ঠিক কি হয়েছিল ঘটনাটা আমাদের দর্শক বন্ধুদের যদি আরেকবার তুমি একটু বলো, একটু একবার যদি রিক্যাপ করো। হ্যাঁ, বলছি। আমার কাছে যে খবরটা আসে যে সোমবার রাত্রিবেলায় একটা ভিডিও ফুটেজ আসে। আর সেটা আমাদের কাছে পৌঁছতে পৌঁছতে মঙ্গলবার সকালে আসে। তারপর আমি বিষয়টা নিয়ে তদন্ত করি এবং আমি খবর পাই যে মহিলাটা আক্রান্ত হয়েছে, উনি হাসপাতালে রয়েছে। তো তার সাথে গিয়ে আমি সেখানে গিয়ে কথা বলি এবং আমি সাথে সাথে আমি জানতে পারি যে রাত্রিবেলায় মনু থানার পুলিশ উনাকে ওখান থেকে রেস্কিউ করে মনু হাসপাতালে দিয়েছেন। এবং আমি যে হাসপাতালে কর্মরত ডক্টর রয়েছে ওনার সাথে কথা বলি, ওনার শারীরিক যে পরিস্থিতি সম্বন্ধে জানতে চাই ওনার কাছ থেকে, যে বলুন এখন ঠিক আছে। আর তারপর ওনারা যে ব্যক্তি মহিলা আছে উনি মনু থানাতে একটা লিখিত অভিযোগ করেন তার বাবার সাহায্যে। তারপর পুলিশ, আমার কাছে যে এখন পর্যন্ত খবর রয়েছে 9 জন, 5 জন মহিলা এবং 4 জন পুরুষ মনু থানা এনেছে ওই জায়গা থেকে এবং কোর্টে সোপর্দ করেছে। আচ্ছা দেবেন্দা, ওকে। ঠিক সেখানে ঘটনাটা সেদিন রাত্রিবেলা কি হয়েছিল, কি অভিযোগ রয়েছে, ওনাকে কেন এই ধরনের ওনার উপর আক্রমণ সংঘটিত করলো প্রমিলা বাহিনী বা এলাকার অন্যান্যরা, সঙ্গে পুরুষরাও ছিল যতটুকু ভিডিও ফুটেজে। দর্শক বন্ধুদের জানিয়ে দিই, দর্শক বন্ধুরা অনেকেই হয়তো ভাবছেন যে আমরা নিউজ ভ্যানগার্ড এই মুহূর্তে আপনাদের কি চিত্র দেখাচ্ছি। টিভির পর্দায় যে চিত্র আপনারা দেখছেন তা অবশ্যই আমরা ব্লার করে দিয়েছি, আমরা ঝাপসা করে দিয়েছি, কারণ যেই চিত্র সেই ফুটেজে রয়েছে তা সাধারণ মানুষের দেখার যোগ্য নয়, সেটা আমরা টিভির পর্দায় দেখাতে পারবো না। আর এমনিতেও আপনারাও যদি কখনো কোথাও যদি এই চিত্রটা পেয়ে থাকেন সাবধানে রাখবেন, কারণ আপনার পরিবারে যেন ছোটরা কোনোভাবে এই চিত্র তাদের চোখে যেন না পড়ে। রূপম, ঠিক কি অভিযোগ মহিলা করেছেন, কেন ওনাকে মারধর করা হয়েছে এবং যারা মারধর করেছে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা? হ্যাঁ, এই বিষয়টা আমি বলতে চাইছিলাম যে মহিলা অভিযোগ করে, যে ভিডিও মহিলা আমাদের চ্যানেল থেকে নিউজ ভ্যানগার্ড থেকে দেখানো হয়েছে, যে মহিলা আওয়াজ দিয়ে মুখটা ব্লার করে দেখানো হয়েছে, যে মহিলা বলছে যে ওনাকে কোনো উনি ধর্মনগর থেকে এসছেন ওই শিববাড়ি এলাকাতে ওনার বাপের বাড়িতে, ওনার ছোট বোনের বাড়িতে গিয়েছিলেন। তো ওখানে গেছেন কিনা ওই এলাকার লোকগুলা বলছে যে ওর সাথে কোনো অন্য কোনো একটা সম্পর্ক রয়েছে ওর ওই আত্মীয়ের সাথে, এই অভিযোগ করে নাকি ওই মহিলার বক্তব্য। কিন্তু আমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, মহিলার মুখ থেকে যে বক্তব্যটা আসছিল একদম এই জিজ্ঞেস বলেছিল বলে ওনাকে ঘর থেকে টেনে এনে ঘটনাটা সংঘটিত করা হয়েছে। ওকে, পরকীয়া সন্দেহ করে তাহলে সেখানে এই বিবাদ। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। অসংখ্য ধন্যবাদ রূপম তোমাকে সঙ্গে থাকার জন্য, আমাদের আরো একবার জানানোর জন্য ঠিক ঘটনাটা কি হয়েছিল। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি রূপম দাস ছিলেন এতক্ষণ আমার সঙ্গে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আজ স্টুডিওতে গেস্ট রয়েছেন বর্ণালী গোস্বামী, রাজ্যের মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন। দিদি, আপনি বলছিলেন যে এটা লজ্জাজনক ব্যাপার, তো আপনি শুনলেন ঘটনাটা, আরো একবার শুনলেন কি হয়েছে। ওনার খুব সম্ভবত ওনার বাড়ি ধর্মনগর, ওনাকে এই এলাকাতে লংতরাই ভ্যালিতে ওনার বাপের বাড়িতে এসেছিলেন। কোনো এক আত্মীয়ার সাথে ওনার অবৈধ সম্পর্ক রয়েছে বলে এই অভিযোগ এনে এলাকার মানুষ ওনাকে বাড়ি থেকে টেনে এনে প্রকাশ্য রাস্তায় এনে বিবস্ত্র করে মারধর করা হয়। এবং এই অভিযোগে উনি এবং ওনার বাবার সাহায্যে একটি মামলা করে মনু থানা, এবং মনু থানা 9 জনকে আপাতত গ্রেফতার করেছে এবং যতটুকু আমরা খবর পেয়েছি কোর্টে তাদের সোপর্দ করা হয়েছিল এবং তারা জামানতে এই মুহূর্তে বেল পেয়েছে। দেখুন, এই যে ঘটনাটি, তারা এক আত্মীয়ের সঙ্গে মহিলার পরকীয়া সম্পর্ক আছে এই ভাবনা নিয়ে যে কাণ্ডটি তারা ঘটিয়েছেন সেটাকে কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ যদি সেই মহিলার কোনো আত্মীয়র সঙ্গে কোনো পরকীয়া সম্পর্ক থাকে তাহলে তার পরিবারের লোকের সঙ্গে কথা বলা প্রথম অবস্থায়, পরবর্তী সময়ে প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া, এরপর প্রয়োজনে কিন্তু পুলিশ প্রশাসন আছে, প্রশাসনের সঙ্গে কথা বলা, প্রশাসনিকভাবে
বিষয়টাকে মিটমাট করে দেওয়ার ব্যবস্থা করা। কিন্তু একটা জনগণ একত্রিত হয়ে প্রমীলা বাহিনী এবং পুরুষ, শুধু প্রমীলা বাহিনী ছিল তা নয়, তাদের সঙ্গে কিন্তু পুরুষরাও ছিলেন। এই যে একটা একত্রিত জনতার একটা রোষ তারা দেখিয়েছেন, জনতার রোষ আমরা কোথায় দেখাবো? যেমন আরজি করের ঘটনায় যে রাত দখল হচ্ছে, প্রমীলা বাহিনীরা রাত দখল করছেন, এটা হচ্ছে জনতার রোষ দেখানোর জায়গা। কিন্তু এই ধরনের ঘটনা কিভাবে সংগঠিত করলেন সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং এই ঘটনা থেকে আমরা একটা কথা কিন্তু বলতে পারি যে সাধারণ জনগণ যারা এই কাণ্ডগুলো করছেন, ইদানিং কিন্তু এটা প্রথম ঘটনা তা নয়। আপনি আপনার বক্তব্যের শুরুতেই বলছিলেন যে আবারও হয়তো ত্রিপুরা রাজ্যে সেই কালীবাড়ির ঘটনাটি পুনরাবৃত্তি, টাটা কালীবাড়ির ঘটনাটির পুনরাবৃত্তি হয়েছে বলে আমরা মনে করছি। আমরা কিন্তু এর আগেও আরো এক দুটো ঘটনা এরকম হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। এবং রাজ্য মহিলা কমিশনে আমি যখন চেয়ারপারসন হিসেবে ছিলাম, যখন ঘটনা শুনেছি দৌড়ে সেখানে গেছি, কিন্তু দৌড়ে যাওয়াটাই শেষ নয়। যারা এই ঘটনাটি সংগঠিত করেছে তাদের আইনের আশ্রয়ে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা মহিলা কমিশনের কাজ। এবং আমি চাইবো যে এটা শুধু মহিলা কমিশন নয়, শুধু সরকার নয়, সরকার পক্ষ থেকে নয়, কোনো নারী সংগঠন শুধু নয়, সমাজের আপামর জনগণের থেকে যেন একটা জনরোষ উঠে আসে। এই ধরনের ঘটনা যেভাবে এরা সংগঠিত করেছেন, একজন মহিলাকে নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে মারধর করেছেন, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং শুধু মেনে নেওয়া বলবো না, আমি এটার ঘোর প্রতিবাদ করছি আমি একজন মহিলা হিসেবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আপনি বলছিলেন যে সেখানে পুরুষরাও ছিল, অবশ্যই যখন এই ধরনের কোনো ঘটনা হয় আশেপাশে অনেকেই হয়তো বেরিয়ে আসেন। এখন লজ্জা নারীর আভূষণ, এটাই আমরা শুনে এসেছি সারা জীবন, কিন্তু কয়েকজন নারী কিভাবে পারলো একজন নারীকে এইভাবে প্রকাশ্য রাস্তায় বিবস্ত্র করে মারধর করতে, এটা কিভাবে সম্ভব? মানে সেটা আমি এদেরকে নারী বলবো না, এরা হচ্ছেন মানে অতি অতি তাদের উৎসাহ, এরা যা খুশি করতে পারেন, এরা নিজেকে ভাবছেন যে আমি যা করব তাই সঠিক। এরা যদি নারীর পর্যায়ে হন তাহলে নারী যে নারীদের লজ্জা আমাদের ভূষণ, তারা কিভাবে ভুলে গেলেন যে একজন নারীকে বিবস্ত্র করা মানে যারা বাকি যে নারীরা এখানে যারা উপস্থিত ছিলেন তাদেরও কিন্তু লজ্জা। তো সেইখানে তাদেরকে আমি বলবো যে এরা যেভাবে যে মানসিকতা নিয়ে কাজটি করেছেন, এটাকে অন্যায় শুধু নয়, ঘোর অন্যায়, এটা কোনোভাবেই উচিত নয়। এবং তারা যে কাজটি করেছেন এদেরকে আইনের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া, এই কারণে কারণ একজন নারীকে বিবস্ত্র করে মারধর করার অধিকার কোনো ব্যক্তির শুধু নয়, একজন নারীর তো নেই। সেইখানে দাঁড়িয়ে তারা যে ঘটনাটি ঘটিয়েছেন সেটা যদি আইনের ক্ষেত্রে তারা ছাড়া পেয়ে যান তাহলে কিন্তু সমাজের অবনতির আরো একটি ধাপ এগিয়ে গেল। তাই এই যে ঘটনাটি সংগঠিত হয়েছে লংতরাই বেলিতে, এটার জন্য সারা রাজ্যের নারীদেরকে এগিয়ে আসতে হবে, সরকার পক্ষকে এগিয়ে আসতে হবে, সরকারের বাইরে যারা আছেন যে সমস্ত নারী সংগঠন তাদেরকে এগিয়ে আসতে হবে, যে যারা এই কাজটি সংগঠিত করেছেন তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া যাতে এই ধরনের ঘটনা আরো একবার সংগঠিত না হয়। ঠিক, আপনি একদম ঠিক বলছেন। এখানে এখন যেভাবে আমরা দেখেছি যে নারীরা রাত দখলের ডাক দিচ্ছে, বিশেষ করে আরজিকর কাণ্ডের পর, সেখানে শুধু নারীরা নয়, পুরুষরাও কিন্তু রয়েছে। সেখানে জুনিয়র চিকিৎসকরা আজও কিন্তু ধর্ণা মঞ্চে রয়েছে। সেখানে মেয়েদের সাথে পুরুষরাও কিন্তু কদমে কদম মিলিয়ে কিন্তু যতটুকু পারা যায় তারা কিন্তু সঙ্গ দিচ্ছে। এখন সেই জায়গায় একজন নারীকে যদি এভাবে বিবস্ত্র করে আক্রমণ করা হয় তাহলে নারীর সম্মানটা কতটা সুরক্ষিত থাকলো সেটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্নের মুখে পড়ছে। এটা একটা পৈশাচিক ভাবনা নিয়ে এরা কাজ করেছেন আমি বলবো, কারণ এরা সুস্থ মস্তিষ্কের মানুষ বলে আমি মনে করি না। এদেরকে শুধু নারী হিসাবে দেখা নয়, এরা পৈশাচিক কাণ্ড সংগঠিত করেছেন। এই ধরনের পৈশাচিক কাণ্ড যারা সংগঠিত করেন তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া প্রয়োজন। কারণ একজন নারীকে কিভাবে পরকীয়া সন্দেহ করে তারা এই ধরনের ঘটনাটি করলেন, আমি এটা
মানে ভাবতেও আমার লজ্জা বোধ হচ্ছে। এরা কিভাবে করলেন আমি ভেবে উঠতে পারছি না। তো আমি বলবো, বারবার একই কথা বলবো যে আমাদেরকে আইনের এমন একটা জায়গায় নিয়ে তাদেরকে দাঁড় করাতে হবে যে ভবিষ্যতে ত্রিপুরা রাজ্যে এই ধরনের ঘটনা যেন সংগঠিত না হয়। আমরা এর আগেও আরেকটি ঘটনা দেখেছিলাম যেখানে নারীকে বেধড়ক পেটানো হয়েছিল, সেখানে কিন্তু আমি নিজে ছুটে গিয়েছিলাম এবং তারা কিন্তু আজকে গারদে আছেন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন সংগঠিত না হয় সেই জন্য তাদেরকে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সেটা আইনের মাধ্যমেই সম্ভব। সেটা কোনোভাবেই আবার জনগণ যেন একত্রিত না হয়ে তাদেরকে মারধর করবে এই ধরনের ঘটনা যেন না হয়। এটা আইনের বিষয়, আইন দেখবে, আইনকে সাধারণ জনগণকে সহযোগিতা করতে হবে। আমরা দেখলাম সোমবার রাতে ঘটনা হয়েছে, তারপর মঙ্গলবার জানাজানি হবার পর গোটা মঙ্গলবার কেটে যায়। মঙ্গলবার নিউজ ভ্যানগার্ডে সংবাদ পরিবেশিত হয় এবং বুধবার কিন্তু পুলিশ নড়েচড়ে বসে, গ্রেপ্তার করে, মামলা হওয়ার পর পুলিশ গ্রেপ্তার করে। এখন প্রশ্ন হচ্ছে দিদি, আপনি তো এই ধরনের মানে যারা সংগঠিত নারীদের উপর সংগঠিত অপরাধের সঙ্গে অনেকগুলো কাজ করেছেন। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন এই ধরনের একটি সমস্যা বা ঘটনা আপনার সময় হয়েছে। এখন এই ঘটনায় পুলিশ সুমোটো কেস নিতে পারে কিনা, নেয় কিনা, বা এখানে কোনো ধরনের গাফিলতি তাদের মধ্যে আপনি আগে দেখেছেন কিনা বা এখন দেখেন কিনা? দেখুন, এই ঘটনায় কিন্তু পুলিশের উচিত ছিল সুমোটো কেস নেওয়া এবং পুলিশ কিন্তু সেই মহিলাকে উদ্ধার করেছে এবং হসপিটালাইজড করেছে। সেইখানে পুলিশের উচিত ছিল সেই রাত্রেই, যারা আজকে গ্রেপ্তার হয়েছেন তাদেরকে পুলিশ সেই রাত্রে গ্রেপ্তার করা উচিত ছিল। এবং আমি বলবো যে ঘটনা যখন সংগঠিত হয় তখন পুলিশের কাছে একেবারেই খবর নেই, সেটা কিন্তু অন্তত আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারি না। কারণ পুলিশের কিন্তু কিছু গোয়েন্দা থাকে যারা কোথায় কি হচ্ছে তার সমস্ত খবর পুলিশের কাছে থাকে। সেইখানে আমি বলবো পুলিশের গাফিলতি বলবো কি না সেটা আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু পুলিশ একটু দেরি করেছে এই গ্রেপ্তারের বিষয়ে। কারণ পুলিশের যে কাজটি সঙ্গে সঙ্গে করার কথা, সুমোটো কেস নেবার কথা, পুলিশ যেখানে সুমোটো কেস নেবার কথা সেখানে কিন্তু পুলিশ সুমোটো কেস নিতে চায় না। সেটা আমার সময়কালেও আমি দেখেছি যে হয়তো 3 দিন 4 দিন পরে পুলিশ গ্রেপ্তার করছে, সেখানে আমাকে প্রশ্ন করতে হচ্ছে পুলিশকে, কেন আপনি সুমোটো কেস নিলেন না? তো সেইখানে পুলিশের একটা নাও বলছে না, হাও বলছে না, এই ধরনের একটা মধ্যবর্তী স্থান পুলিশ তখন নিয়ে নেয়। তো আমি বলবো যে শুধু এই ঘটনা নয়, সমস্ত ঘটনার ক্ষেত্রে পুলিশের যেখানে যেখানে সুমোটো কেস নেওয়ার কথা সেখানে পুলিশ কিন্তু অপেক্ষা করে যে ব্যক্তির উপর আক্রমণ হয়েছে সে যেন গিয়ে এফআইআর করে, কিন্তু এটা সঠিক নয়। পুলিশকে সুমোটো কেস নেওয়া উচিত ছিল এবং সঙ্গে সঙ্গে যারা এই ঘটনাটি সংগঠিত করেছে তাদেরকে প্রথম অবস্থায় গ্রেপ্তার করা, তারপর বাকি দেখা। কারণ এই যে ঘটনাটি হয়েছে লংতরাই বেলিতে, তার একটা ভিডিও ফুটেজ আছে, এটা আমরা অস্বীকার করতে পারছি না এবং এই ভিডিও ফুটেজটা কিন্তু জনগণের কাছে চলে গেছে, এমন নয় যে এটা লুকানো আছে। জনগণের কাছে যাবার ফলেই তো সবার কাছে এবং আপনাদের কাছেও ভিডিও ফুটেজটি আছে যেখানে ব্লার করে দেখানো হয়েছে। এই ভিডিও ফুটেজটি আপনাদের কাছে আছে মানে সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছে গেছে। তো পুলিশ কিছুটা দেরি করেছে। আমি আজকে আপনাদের ভ্যানগার্ডের স্টুডিও থেকে পুলিশের কাছে আরো একবার আমার মিনতি থাকবে যে এই ধরনের ঘটনাগুলোতে একেবারেই বিলম্ব না করে চট জলদি সুমোটো কেস নিয়ে গ্রেপ্তার করা, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলো থেকে আমরা বিরত থাকতে পারি। ত্রিপুরা রাজ্যে অন্তত একটা আমরা উদাহরণ দেখাতে পারি যে পুলিশ সঠিকভাবে কাজ করছে এবং পুলিশের সময় মতো স্টেপ নেবার কারণে এই নারী সংগঠিত ঘটনাগুলো স্থগিত করা সম্ভব হয়েছে, সেটা কিন্তু পুলিশকে দায়িত্ব নিতে হবে। ঠিক, আমরা এটাই দেখছি এখন যে আক্রান্ত মহিলা যিনি হয়েছেন সেখানে লংতরাই ভ্যালিতে বা এই ধরনের ঘটনায় যারা আক্রান্ত হয় তাদের অনেক সময় আমরা দেখি পুলিশ এরকম অভিযোগ শোনা যায় যে পুলিশ
ঘটনা মিটমাট করে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করা হয়, পুলিশ সেখানে মামলা নিতে চান না এবং কোনো একটা প্রেশার থাকে পুলিশের উপরেও, যার জন্য পুলিশ মামলা নিতে চায় না, তাহলে এই ধরনের ঘটনা যখন হয় তখন সাধারণ মানুষ তো প্রশাসনের ওপর বা আরক্ষা প্রশাসনের ওপর আস্থা হারিয়ে ফেলে, এবং আস্থা হারিয়ে ফেললে এই ধরনের ঘটনা তো পুনরাবৃত্তি আবার হবে। তাহলে এই যদি পুলিশ যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ না নেয়। সেইটাই তো আমি বলছি যে পুলিশ কিন্তু এমন একটা সংস্থা যেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা কোনো যে কোনো ব্যক্তির হাতে যেন পুলিশের লাগামটা না থাকে। পুলিশ একটা নিজস্বভাবে কাজ করবে এবং পুলিশ আইনকে বাঁচানোর জন্য, আইনকে রক্ষা করার কাজ হচ্ছে পুলিশের, জনগণকে রক্ষা করার কাজ হচ্ছে পুলিশের। আর সেই কারণে কোনো কিছু সবকিছুর ঊর্ধ্বে উঠে পুলিশকে কাজ করতে হবে। পুলিশ কারো কাছে ধমকির পেছনে হাঁটবে এটা আমরা কিন্তু কোনোভাবেই সমর্থন করি না। এবং বর্তমান রাজ্য সরকার, যেটুকু আমি বুঝি, বর্তমান রাজ্য সরকারও কিন্তু পুলিশকে যথেষ্টভাবে ছেড়ে দিয়েছেন যাতে পুলিশ তার কাজ করতে পারে। এবং আমি চেয়ারপারসন ছিলাম, একটা লম্বা সময় আমি ছিলাম, তখনও আমি দেখেছি যে রাজ্য সরকার কখনোই আমার কাজে কিন্তু হস্তক্ষেপ করেনি। তো এটা একেবারে নিজস্ব ব্যাপার, পুলিশ চাইলে সমস্ত কিছু করতে পারে। আমি আগেও বলেছি, আবারও বলবো। এখন আক্রান্ত মহিলা কিন্তু নাম বলেছেন এবং আজ 9 জন গ্রেফতার হয়েছে। উনি নিজেও কিন্তু আমরা দেখেছি এবং সেই ফুটেজ আমাদের কাছে রয়েছে। সবাইকে চেনেন, সবাইকে চেনেন এবং এলাকার, এবং বলছেন যাদের নামও উচ্চারণ করতে পারেননি উনি বলেছেন ওনার বাবা চেনে, পরিচয় দিয়ে দিয়েছেন, ওনার বাবার নামগুলো বলতে পারবে এতটুকু উনি বলেছেন। এখন কি মনে হয় এরা সবাই শাস্তির আওতায় আসবে? নিশ্চয়ই আমি মনে করি যে এই ধরনের ঘটনা যেখানে সংগঠিত হয়েছে এটা শাস্তির আওতায় আসতেই হবে। কারণ পুলিশ কোনোভাবেই তাদেরকে বাঁচাবে বলে আমি মনে করি না। কারণ পুলিশ, আমি আরো একবার বলবো যে পুলিশ জনগণকে রক্ষা করার জন্য, পুলিশ জনগণকে বিপদে ফেলার জন্য পুলিশ নয়। তাই সেই কারণে পুলিশ এই ঘটনাটি, যদিও একটু দেরি হয়েছে, কিন্তু তারপরও 9 জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া আরো যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে এবং একদম কঠোর থেকে কঠোর শাস্তি তাদের যেন হয়। আমাদের রাজ্যে এই ধরনের নোংরা ঘটনা যেন আমরা আরো একবার দেখতে না পারি, সেই দিকেই পুলিশ কাজ করবে আমি আশা রাখছি। দিদি, মহিলা কমিশন এমন ঘটনায় কি ধরনের ভূমিকা নিতে পারে, কেমন ভূমিকা নেওয়া উচিত মহিলা কমিশনের? এবং ঘটনা হয়েছে সোমবার রাতে এবং আজ বুধবার রাত। মহিলা কমিশন এই ধরনের ঘটনায় আপনারা যখন খবর পেতেন বা আপনাদের কাছে খবর কিভাবে আসতো, কারা ইনফর্ম করতো আপনাকে? সংবাদ মাধ্যমে খবর দেখে আপনারা খবর পেতেন, নাকি আপনাদের কোনো ইনফর্মার থাকে, নাকি আরক্ষা প্রশাসন থেকে আপনারা খবর পান, মহিলা কমিশন খবর পায়, এবং খবর পাওয়ার পর মহিলা কমিশন কি ধরনের ভূমিকা নেয়? দেখুন, খবর নানাভাবেই আসে। আপনি যে যে দিকগুলো বললেন, যে সংবাদ মাধ্যম, আরক্ষা প্রশাসন, আমাদের নিজস্ব কিছু গোপন লোক থাকে, এই সবটাই সেটা ঘটনার উপর নির্ভর করে কোন ঘটনায় কোন ক্ষেত্র থেকে আগে খবর আসবে সেটা সময়ের সঙ্গে আমরা বলা যায়। তো এই যে এই ঘটনায় মহিলা কমিশন অবশ্যই নির্যাতিতা মহিলার পাশে থাকবে এবং নির্যাতিতা মহিলার যে সঙ্গে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটির ক্ষেত্রে তদন্তে যেন পুলিশ কোনোভাবেই কোনো ফাঁকি না দেয়, সেই জায়গাটি কিন্তু মহিলা কমিশন দেখবে, যে এই ঘটনাটির তদন্ত যেন সঠিক হয় সেই কাজটি মহিলা কমিশন করবে এবং যারা দোষী ব্যক্তি তাদের শাস্তি যেন একদম কঠোরতর হয় সেই শেষ পর্যন্ত নির্যাতিতা মহিলার সঙ্গে মহিলা কমিশন থাকবে। ওকে, সাধারণ মানুষের, আমরা ইদানিংকালে দেখছি সাধারণ মানুষের আইন হাতে তুলে নেবার একটা প্রবণতা বাড়ছে এবং এটা অনেকেই মনে করছেন, অনেকেই বলছেন এই কথাগুলো। এখন এটা কেন হচ্ছে বলে আপনার মনে হয় যে এই সাধারণ মানুষ আইন হাতে তুলে নিচ্ছেন? সাধারণ মানুষ আইন হাতে তুলে নিচ্ছেন এটার সঠিক কারণ আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে মানুষ অতি উৎসাহিত হয়ে এই কাজগুলো করছেন। আমি জানি আমাদের যে আইন ব্যবস্থা সেখানে আমরা দেখেছি যে অনেক সময়
এটা যদিও এমন একটা বক্তব্য যে অনেকেই হয়তো আমার এই বক্তব্যে সমর্থন করবেন না, আমাদের যে আইনি ব্যবস্থা এখানে সাক্ষীর অভাবে আমরা অনেক সময় দেখি যে নির্যাতিতা, সে মহিলা হোক পুরুষ হোক, নির্যাতিত বা নির্যাতিতা অনেক সময় কিন্তু হেরে যান কেসের ক্ষেত্রে। তো সেইখানে সাক্ষীর অভাবে যে যারা সাক্ষী থাকেন তাদেরকে সঠিকভাবে পরিচালনা করা, সাক্ষীর দিন অবধি তাদেরকে মানসিকভাবে সহযোগিতা করা এবং সাক্ষী যেন ঠিকভাবে কোর্টে গিয়ে তার সাক্ষী দিতে পারেন, এই কাজগুলো কিন্তু সবাইকে মিলে করতে হবে। কিন্তু অনেক সময় সাক্ষী সঠিকভাবে যেতে পারেন না, তাই অনেক সময় আমরা দেখি যে নির্যাতিতা হেরে যাচ্ছেন। তো এইখানে আমি বলবো যে যে কোনো কেসের ক্ষেত্রে মহিলা কমিশন হোক, সাধারণ জনগণ হোক, যখন কোনো কেস হয় তখন সাক্ষীকে সঠিক সময় সঠিক বক্তব্য যেন সাক্ষী দিতে পারে সেই কাজটি কিন্তু আমাদের করতে হবে। এটা যদি না করে আমরা এই ধরনের নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু পুলিশকে করতে হবে এবং পুলিশকে সহযোগিতা করার জন্য কিন্তু সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। সেখানে সাধারণ জনগণকে, যিনি একিউজড পারসন, তার পক্ষে যদি সাধারণ জনগণ পেছনে ছুটতে থাকেন তাহলে কিন্তু সাক্ষী সঠিকভাবে সাক্ষী দিতে পারবে না। তো এই যে আপনি যে প্রশ্নটি করলেন যে এই ধরনের কাজ সাধারণ জনগণ আইন হাতে তুলে নিচ্ছেন, বাড়ছে কেন, এটা একটা সময় এই সাক্ষী সঠিকভাবে সাক্ষী না দেবার ফলে যেভাবে নির্যাতিতা বা নির্যাতিত কেস হেরে গিয়েছেন নির্যাতিতারা, সেই ক্ষেত্রে জনগণের একটা ধারণা যে আমরা যদি আইনের কাছে যাই তাহলে এর সঠিক বিচার হবে না। কিন্তু বর্তমানের যে আইনি ব্যবস্থা বা যে সরকার ত্রিপুরা রাজ্যে চলছে, আমি বলবো যে আমরা কিন্তু দেখেছি যে সরকার মহিলা কমিশনকে যেভাবে কোনো কাজে হস্তক্ষেপ করছে না, পুলিশকে কোনো বেআইনিভাবে হস্তক্ষেপ করছে না, সাক্ষীর ক্ষেত্রেও বর্তমান সময়ে সরকারের দিক থেকে যেমন সহযোগিতা থাকবে, ঠিক তেমনি আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমাদেরকেও সেই সাক্ষীর মহলকে এই পরিবেশটাকে তৈরি করতে হবে যে আইনকে নিজের হাতে তুলে না নেওয়া, এই মানসিকতাটা তৈরি করতে হবে। তবেই আমার মনে হয় এই যে কাজগুলো ঘটছে প্রবণতাগুলো কমে আসবে। কিন্তু এখানে প্রশ্ন এটাই, তাহলে আপনি যেটা বলছেন যে রাজ্য সরকার যদি পুলিশের কাজে হস্তক্ষেপ না করে থাকে, সেটা যদি আপনি জেনে থাকেন বা আপনার মনে হয়, তাহলে পুলিশ কেন নিজের দায়িত্ব বা নিজের ভূমিকা পালন করতে পারে না? তাহলে কি কোনোভাবে সরকারকে কালিমালিপ্ত করার একটা প্রয়াস একাংশের মধ্যে আছে? সেটা হতে পারে। এছাড়া আমি বলবো দীর্ঘদিনের যে তাদের একটা বদঅভ্যাস, দীর্ঘদিনের বদঅভ্যাস, এটা যে কোনো কেস যখন হয়, কোনো নির্যাতন বা কোনো একজন নারীর উপর নির্যাতন হয়, তাকে একটু অ্যাভয়েড করা তাদের যে একটা বদঅভ্যাস, সেই বদঅভ্যাস থেকে এখনো তারা পুরোপুরি উঠে আসতে পারেনি। সেই বদঅভ্যাসটা যখন সম্পূর্ণভাবে চলে যাবে তখন আমার মনে হয় এই কাজগুলো এরা করবেন না। এবং সাধারণ জনগণ যে চাইছেন যে পুলিশ সঙ্গে সঙ্গে সমটো কেস নেবে এবং রাজ্য মহিলা কমিশন হোক আর পুলিশ থেকে হোক, আজকে কিন্তু সাধারণ জনগণকে আইনিভাবে সচেতন করার একটা প্রচেষ্টা চলছে। একটা সময় সাধারণ জনগণ জানতোই না যে পুলিশ সমটো কেস নিতে পারে, কিন্তু আজকে প্রায় বেশিরভাগ সাধারণ মানুষ এটা জানেন যে পুলিশ সমটো কেস নিতে পারে। তো এই আইনি সচেতনতার কাজটা আরো বাড়াতে হবে। পুলিশের যে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আছে সেইটা দিয়ে, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোর মাধ্যমে আইনি সচেতনতাটা যত বাড়বে তত সাধারণ মানুষ এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা থেকে বিরত থাকবে বলে আমি আশাবাদী। দিদি, এই যে রাজ্যে পরপর কয়েকটা ধর্ষণ ও শ্লীলতাহানির খবর পাওয়া গেল, আমরা কিছুদিনের মধ্যে এরকম অনেকগুলো খবর পেয়েছি এবং আমরা প্রকাশও করেছি খবর, সেই ধরনের বিকৃতি মানসিকতার চিত্র যে একটা ভেসে উঠছে, তা সত্যি মানব সভ্যতার জন্য একটা লজ্জাজনক ব্যাপার। কিন্তু কেন হচ্ছে এমন বলে আপনি মনে করেন? মানুষ এত হিংস্র হয়ে উঠছে কেন দিন? দেখুন, এর পেছনে আমি বলবো আরো একটা কারণ। মানুষ তো এমন একটা জায়গায় আজকে গিয়ে দাঁড়িয়েছে, এর পেছনে কিন্তু
একটা নেশা একটা বড় কারণ বলে আমি মনে করি। যে বর্তমান সময়ে যেভাবে মানে স্কুল পড়ুয়া ছাত্র থেকে শুরু করে সর্বত্র নেশার একটা রমরমা চলছে, সেটাও একটা কারণ বলে আমি মনে করি। কারণ আমরা দেখেছি যে আগে শুধু গৃহস্থ সমস্যাই ছিল, ডোমেস্টিক ভায়োলেন্স ওই মূলত ত্রিপুরা রাজ্যের সমস্যা ছিল, কিন্তু বর্তমানে আমরা কি দেখছি যে ধর্ষণের মতো ঘটনাও ত্রিপুরা রাজ্যে ঘটছে, আরো গণধর্ষণ হচ্ছে। সেটা আমরা মানে ত্রিপুরা রাজ্যে গণধর্ষণের কথা আমরা চিন্তাই করতে পারিনি আগে, কিন্তু সেটাও ত্রিপুরা রাজ্যে হয়তোবা হচ্ছে, সেটা প্রমাণিত নয়, তবে ঘটনাটা অভিযোগ আছে যে গণধর্ষণ সংগঠিত হয়েছে। তো এই ঘটনাগুলোর পেছনে কিন্তু নেশা একটা বড় কারণ বলে মনে করি আমি। এবং এই ক্ষেত্রেও যেমন পুলিশ হোক, বিভিন্ন সংগঠন, বিভিন্ন এনজিও, তাদেরকে এগিয়ে আসতে হবে এবং প্রতি ঘরে এই যে নেশার একটা রমরমা চলছে সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে। আমরা যারা গার্জিয়ানরা বাড়িতে আছি, আমরা অনেক সময় দেখি যে আমার ছেলে বা মেয়ে যখন অধিক রাত্রে নেশা করে বাড়িতে ফিরছে, আমরা মা বাবারা চুপচাপ সেটা মেনে নিচ্ছি। সেটা একদিন, দুদিন, 3 দিন, কিন্তু এরপর কিন্তু এটা ভয়াবহ আকার ধারণ করছে এবং আমারই সন্তান আমার চোখের সামনে এই ধরনের পৈশাচিক ঘটনায় নিজেকে নিমজ্জিত করছে। এটা আমি গার্জিয়ান হিসেবে কিন্তু শুরুতে এটাকে যদি চেক করতাম যে এটা যেন না হয়, সেই ব্যবস্থা নিতাম, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। তাই আমার মনে হয় যে নেশাকে আমাদের বন্ধ করতে হবে, নেশার বিরুদ্ধে অভিযান করতে হবে, নেশার বিরুদ্ধে যা যা সম্ভব আমাদের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য ইচ্ছে করলেই আমরা এটাকে বন্ধ করতে পারি, এবং সেই কাজটা কিন্তু আমাদের করতে হবে। এবং নেশার সঙ্গে যারা যুক্ত তাদেরকেও আইনের হাতে তুলে দেওয়া, এই কাজটি কিন্তু করতে হবে। এবং এই যে লংতরাই বেলিতে যে ঘটনাটি ঘটেছে, আমার মনে হয় এখানেও নেশার একটা ব্যাপার আছে। এবং সেই মহিলা, আমি পত্রিকাতেও দেখেছি যে বলেছেন যে সম্পত্তি নিয়ে তাদের মধ্যে সমস্যা ছিল। এই সম্পত্তি নিয়ে সমস্যা যদি হয়, যদিও এটা নির্যাতিতা মহিলার বক্তব্য, প্রমাণিত নয়, ওনার উপর আক্রোশটা এটার জন্য উনি বলছেন যে সম্পত্তি নিয়ে সমস্যা। তো সম্পত্তি নিয়ে যদি সমস্যা হয় আর এর পরিণতি যদি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা হয়, তাহলে এটাকে কিভাবে মেনে নেওয়া যেতে পারে? যে কারণে সমস্যা সেটার সমূলে বিনাশ করতে হবে। এবং এটা না করে মহিলাকে পরকীয়া সন্দেহ করে এইভাবে নগ্ন করে রাস্তায় এনে মারধর করাটা কিন্তু মেনে নেওয়া যায় না। এবং সেক্ষেত্রে আমি আবারও বলবো যে নেশা কিন্তু একটা বড় কারণ বলে আমি মনে করি। ঠিক, আইন কারোরই হাতে তুলে নেওয়ার মতো ক্ষমতা নেই। আইন আইনের মতো করে চলবে, আইনের শাসন রয়েছে রাজ্যে বা দেশে। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ কেন আইন হাতে তুলে নিচ্ছে? যারা আইন হাতে তুলে নিচ্ছে তারাই বা কতটুকু শাস্তি পাচ্ছে? শাস্তি পেলে নিশ্চয়ই আগামীতে যারা দেখছে যে হ্যাঁ আইন হাতে তুলে নিয়ে শাস্তি পায়, তার জন্য হয়তো অনেকেই অ্যাওয়্যার থাকতে পারে। এখন এটাই একটা ব্যাপার, যে এটা একটা জানার ব্যাপার রয়েছে যে নারীদের প্রতি অপরাধের প্রবণতা মানে দিন দিন বাড়ছে বলে এখন অনেকেই মনে করছেন। কিন্তু এই যে আইন কঠোর করে কি মানে এই ধরনের সমস্যাগুলোর মানে কম হবে বলে বা বন্ধ করা যাবে বলে আপনি মনে করেন? কিছুটা মনে হয় আমার এই কারণে যে আমরা দেখেছি সাধারণ বাইক চালাতে গিয়ে হেলমেট মাথায় দেওয়া, এটা যখন বাধ্যতামূলক ছিল না, হেলমেট দেওয়া নিয়ম আছে কিন্তু বাধ্যতামূলক যখন ছিল না, অনেকেই হেলমেট ব্যবহার করতেন না। কিন্তু এখন যখন একটা ফাইনের ব্যাপার ধরিয়ে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে, মানুষ কিন্তু হেলমেট ব্যবহার করছেন। তো এইখানে শাস্তিকে কঠোর থেকে কঠোরতর করা, শাস্তি অবশ্যই দেওয়া, যদি শাস্তি হয় আইনের দিকে যদি শাস্তি হয়, তাহলে কিছুটা হলেও এর সমাধান হবে বলে আমি মনে করি। ঠিক, আইন প্রণয়ন করতে যদি ইচ্ছে করে প্রশাসন, তাহলে কিন্তু খুব ভালো করে। কারণ খুব ভালো উদাহরণ আপনি দিলেন, হেলমেটের কথায় আপনি দিলেন। হেলমেট একসময় মানুষ পড়তো না, যিনি রাইডার তো পড়তো না, এই পিলিয়ন রাইডার তো আরো পড়তো না, এখন দুজনেই পড়ছে হয়তো, কিন্তু তারপরেও কিন্তু আইন অনেকেই ভাঙছে। কিন্তু যারা ভাঙছে তারা কিন্তু প্রায়ই
এক হলে তাদের পেছন থেকে ছবি তুলে তাদের নামে চালান যাচ্ছে, নয়তো রাস্তায় ট্রাফিক আটকাচ্ছে। এবং ইদানিংকালে আমরা দেখছি ট্রাফিক খুব ভাবে, বিশেষ করে রাজধানী আগরতলা শহরে সক্রিয় হয়ে উঠেছে, এবং পুজো এলেই ট্রাফিক সক্রিয় হয়ে ওঠে, তার আবার একটা অন্য গল্প আছে। এখন কথা হচ্ছে যে আইন প্রণয়ন কিন্তু করা যায়, সম্ভব হলে সাধারণ মানুষকে কিন্তু আইনের আওতায় আনা যায়, আইন পালন করার জন্য বাধ্য করা যায়, এটা কিন্তু বারবার প্রমাণ করেছে পুলিশ এবং বারবার প্রমাণ করেছে ট্রাফিক। তাহলে এই ক্ষেত্রে কি কোনোভাবে মানে আইন যাতে না পালন করা হয়, এটা কিন্তু একাংশ কেউ চায়, সেটাও কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। এখন নারীরা কোথায় সুরক্ষিত, এই প্রশ্ন তো আজকাল সবাই করছে, এটা আগেও ছিল, এখনো করছে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে গার্হস্থ্য হিংসা হতো, আজকাল নেশার দৌলতে সব জায়গায় হিংসার পারদ বাড়ছে। এখন সবচেয়ে বেশি নিরাপদ আশ্রয়স্থল বাড়ি ছিল, রাস্তায় বের হলে কর্মস্থলে তো বটেই, এখন অনেকেই বলছেন যে বাড়িতেও তো নারীরা অপরাধ মুক্ত নয়। তাহলে এই নির্যাতিত হচ্ছে। এখন আপনি অনেকদিন ধরে তো মহিলা কমিশনের সঙ্গে কাজ করেছেন, কোন জায়গায় মনে হয় অ্যাওয়ারনেসটা কোন জায়গায় বেশি প্রয়োজন? আমাদের এই যে মানে ক্রাইমের যে একটা কাঠামো, এটা বা ইনফ্রাস্ট্রাকচার ক্রাইম করার যে, এটাকে ভাঙতে কি কি প্রয়োজন? দেখুন, আমি দেখেছি যে আমার সময়কালে আমি যখন যে আমাদের মহিলা কমিশনের যে কাউন্সিলিং প্রসেস, সেইটার মাধ্যমে কিন্তু গার্হস্থ্য হিংসাকে আমাদের রাজ্যে অনেকটা কমিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে এই কাউন্সিলিং প্রসেস দুপক্ষকে নিয়ে বসা, যেটা গার্হস্থ্য হিংসার ক্ষেত্রে এটাই একমাত্র প্রসেস যে উভয়কে বোঝানো, সে ছলে বলে কৌশলে, আমি বলবো যে গার্হস্থ্য হিংসাকে কমানোর এটা একমাত্র রাস্তা। এবং সেই সঙ্গে অবশ্যই আইনকে কঠোর থেকে কঠোরতর করা, আইনের সহায়তা নিয়ে গার্হস্থ্য হিংসাকে কিন্তু আমি অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। এবং এই নেশার কারণে আজকে যেভাবে নারীদের উপর আক্রমণ রাস্তাঘাটে শুরু হয়েছে, সেটাকেও আমরা কমিয়ে আনতে পারবো আইনকে যদি সঠিকভাবে প্রণয়ন করা যায়। এবং আইনকে সঠিকভাবে প্রণয়ন করা কিন্তু আমাদের উপর, যে শুধু কোর্ট দেবে শাস্তি তা নয়, আমরা সবাই মিলে যদি চাই তবে এটা সম্ভব। কারণ আমি আগেও বলেছি যে সাক্ষী সঠিক দেওয়া, একটা কেস হয়ে গেল সেখানেই শেষ নয়, একেবারে কেসটাকে শেষ দিন পর্যন্ত নিয়ে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করা পর্যন্ত কাজ করতে হবে। এই কাজটি যদি ঠিকঠাক ভাবে হয়, এই পুরো প্রসেসটা, পুরো সাইকেলটা যদি ঠিকঠাক ভাবে হয়, তবে আমরা নারীদের উপর নির্যাতনকে অবশ্যই হ্রাস করে আনতে পারবো। এবং আনতে পারবো শুধু নয়, আনতে হবে। এই কাজটি আমাদের করতে হবে, কারণ আমাদের পরবর্তী প্রজন্মকে যদি সঠিক জীবন দিতে হয়, পরবর্তী প্রজন্মকে যদি ভালোভাবে বাঁচাতে হয়, আমাদের প্রজন্ম আমাদের হাতে। তাই আমাদের কাজ করতে হবে। আমরা চাইলে আমরা পারবো এই ত্রিপুরাকে নারী নির্যাতন থেকে মুক্ত করতে। দিদি, একটা শেষ প্রশ্ন, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে আমার। নারী ও শিশুদের প্রতি যে এইসব ধরনের অপরাধগুলো হচ্ছে, সেই সব অপরাধের সময়, বিশেষ করে তদন্তের সময়, পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স কতটা বিপজ্জনক বলে আপনি মনে করেন? আর এই ধরনের ঘটনায় তদন্ত প্রক্রিয়াটা কতটা প্রভাবিত করতে পারে যখন পলিটিক্যাল কেউ ইন্টারফেয়ার করে? অবশ্যই বিপজ্জনক, কিন্তু আমি দেখেছি যে আমি কখনোই তদন্তের ক্ষেত্রে পিছপা হইনি। কোনো পলিটিক্যাল গ্রুপ আমাকে কখনোই থামাতে পারেনি। এবং আমি বলবো প্রত্যেককে এই কাজটি করতে হবে, শুধু আমি নই, প্রত্যেক ব্যক্তিকে পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্স, এর থেকে বেরিয়ে আসতে হবে। পুলিশকেও বেরিয়ে আসতে হবে, সঠিক তদন্ত করা, সঠিক তদন্ত করে কোর্টে চার্জশিট পাঠানো থেকে শুরু করে আইওর সাক্ষী দেওয়া এবং নির্যাতিতাকে আইনি সহায়তা প্রদান করা হচ্ছে আমাদের প্রত্যেকের কাজ। এবং এই কাজটি আমাদের করতে হবে, নতুবা যতই আমরা আস্ফালন করি না কেন, যতই প্রোগ্রাম, যতই মাইকবাজি করি না কেন, আমাদের কিন্তু আখেরে কোনো লাভ হবে না। তাই আমাদের মূল কাজ যেটি, যে আইনকে সহায়তা করা, আইনের সঠিক প্রণয়ন করার ক্ষেত্রে সবাইকে সঠিকভাবে কাজ করা, এই কাজটি যদি আমরা করতে পারি, তাহলেই নারী নির্যাতন থেকে বিরত থাকা সম্ভব। এবং যে সমাজে নারীরা ভালো থাকবেন, সেই সমাজ কিন্তু প্রকৃত একটি সমাজ বলে বিবেচিত হবে। উৎসব আসছে, উৎসবের দিন আসছে, আর এই শারদোৎসবের এই সময়টাতে আমরা একটু বেপরোয়া জীবনযাপন করি। অনেকেই, বিশেষ করে যুবরা, একটু বেপরোয়া জীবনযাপন করে নিয়ম নীতির বাইরে গিয়ে কটা দিন আনন্দ করতে চায়।
কিভাবে আপনি বিশেষ করে মেয়ে মহিলারা, বিশেষ করে নাবালিকারা, আজকাল নাবালিকাদের নিয়ে অনেক ধরনের ঘটনার তাদের প্রতি অনেক অপরাধ হচ্ছে, সেগুলো খবর কিন্তু আমরা পাচ্ছি। এখন তাদেরকে কিভাবে আপনি সচেতন থাকার জন্য আবেদন রাখবেন, তাদের কাছে কি কি বার্তা দিতে চাইবেন আপনি? দেখুন, উৎসব, দুর্গোৎসব আমাদের বাঙালিদের প্রাণের উৎসব। আমরা মাতোয়ারা দুর্গোৎসবে হই, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা বেপরোয়া জীবনযাপন করব। মা দুর্গাকে আমরা মায়ের রূপে আরাধনা করি এই কারণে যে নারী জাতিকে আমরা পুজো করি। তো এখানে সে মহিলা হোক পুরুষ হোক, সবাইকে দুর্গোৎসবকে উৎসবের মেজাজে পালন করতে হবে, বেপরোয়া জীবন নয়। এটাকে মাথায় রেখে যদি আমরা চলতে পারি তবে এই মায়ের আরাধনা সত্যিকারের আরাধনা হবে। অসংখ্য ধন্যবাদ দিদি আজ সঙ্গে থাকার জন্য। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আপনার কাছ থেকে। দর্শক বন্ধুরা, আর কবে এবং কিভাবে নারীদের প্রতি অন্যায় বন্ধ হবে এই প্রশ্ন সবার। কিভাবে তারা সুরক্ষিত থাকবে, কে দেবে তাদের নিরাপত্তা, কিভাবে দেবে নিরাপত্তা, বাড়ি, রাস্তা না কর্মস্থল, কোথায় সুরক্ষিত আছে মেয়েরা আজ? এই প্রশ্ন শুধু আমাদের নয়, এই প্রশ্ন প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। যে জাতি নারীদের সম্মান করতে পারে না সে জাতির উন্নতি অসম্ভব, এমনটাই বলা হয়। তাই নারীর প্রতি শুধু সহানুভূতি নয়, সম্মান প্রদর্শন অধিক গুরুত্বপূর্ণ। তাই এই ঘটনাগুলোর লংতরাই ভ্যালি সহ রাজ্যে নারীদের প্রতি যে অপরাধ সংঘটিত হচ্ছে, সেই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত যারা অভিযুক্ত তারা আগামী দিনে কি শাস্তি পায় বা কতটুকু বিচার হয়, সুবিচার কতটা পায় অভিযুক্ত বা যারা নির্যাতিতা তারা, সেদিকে অবশ্যই আমরা নজর রাখছি। আগামী দিনে সঠিক তদন্ত হয় কিনা সেই দিকেও নজর রাখবো আমরা। তাই আপনারা নজর রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।